Hello everyone, I hope you're all right. This is me Dulab Sarkar, an English trainer, and I welcome you to my channel English Zone. Okay, so in today's video, you're going to learn an important chapter that is Strong Roots, written by APJ Abdul Kalam. Okay, so প্রথমেই বলে দিই, The Strong Roots. This is an autobiographical essay. Okay, taken from the autobiographical writings The Wings of Fire, যেখানে এপিজে আব্দুল কালাম তার নিজের জীবন কাহিনীটা সুন্দর করে লিখে গেছে। সেই উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে এই ছোট অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ দ্য স্ট্রং রুটস। ওকে, আর আমার তরফ থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমি সবসময় সবাইকে বলি, ইফ ইউ রিড এনিথিং ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস। ওকে, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিডিং দ্যাট পার্টিকুলার স্টোরি। তো এখানেও কোয়েশ্চেনটা আমার হলো যে আমরা এই স্ট্রং রুটস গল্পটি কেন পড়ব। ওকে, ইট হ্যাজ টু রিজনস। মনে রাখবে তোমরা এটা পড়ার দুটো কারণ আছে। নাম্বার ওয়ান, we will understand or we will come to know the detailed accounts of APJ Abdul Kalam's own autobiographical description of his early childhood days. Okay, and number two, মানে এপিজে আব্দুল কালাম তার ছোটবেলা বা তার ছেলেবেলা কি করে কাটিয়েছিল, কি করে বিভিন্ন প্রবলেমসগুলোকে সম্মুখীন হয়ে ধীরে ধীরে আজকে একটা বিশাল গ্রেট সায়েন্টিস্টে পরিণত হয়েছিল। তো তারই জীবনের কিছুটা স্ট্রাগলের কাহিনী, কিছুটা টার্ন অ্যান্ড টুইস্ট তার ছোটবেলা ফেস করতে হয়েছিল তাকে। তো যে কারণে আমাদের গল্পটা জানা উচিত। ওকে, দিস ইজ ওয়ান পারপাস। অ্যান্ড নাম্বার টু, you all have to attend the question that will be coming in your final exam. ওকে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই স্ট্রং রুটস গল্পটিকে একটা কম্পালসারি স্টোরি করে দিয়েছে, যে কারণে তোমাদের মার্কস তোলার জন্য অনেকে পড়তে হয়। ওকে, অনেকে ভালো লাগার জন্য জানার জন্য পড়ে, অনেকে মার্কস তোলার জন্য পড়ে। আর আই হোপ ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস, কারণ আমার এই গল্পের বা ভিডিও অ্যানালিসিসটি দেখার পর তোমাদের মনে হয় না দ্বিতীয়বার এই স্টোরিটাকে আবার কোনোদিন পড়তে হবে। ওকে, so without wasting any more time, let's get started with a line-wise analysis for understanding this whole story beautifully. So গল্পটি লাইন-ওয়াইজ অ্যানালিসিস আমি শুরু করছি। আর পসিবল হলে তোমরা এক কাজ করো, তোমাদের টেক্সট বুকগুলো হাতে নিয়ে তোমরা একটু লাইনসগুলোকে ফলো করো। যখন আমি পড়ছি তোমরা সেই লাইনসগুলোকে ফলো করো, যাতে তোমাদের রিডিং স্কিলটাও সঙ্গে সঙ্গে ডেভেলপ হতে পারে। ঠিক আছে? সো দেখো প্রথমে কি বলেছে এখানে। এখানে গল্পটা যে বলেছে ফার্স্ট পারসন, সেটা হলো আই। আর সেই আইটা হলো আমাদের সেই এপিজে আব্দুল কালাম, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যান্ড দ্য ইন্ডিয়ান ফর্মার প্রেসিডেন্ট। ওকে, তো যাই হোক, দেখি আমরা প্রথম লাইনে কি বলেছে। প্রথম লাইনে বলেছে যে I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. Okay, তো এখানে বলছে এপিজে আব্দুল কালাম, he was born into a middle class Tamil family. Okay, তো এপিজে আব্দুল কালাম একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, মানে তামিল ফ্যামিলিতে। আর কোন শহরে? রমেশপুরম শহরে। আর মাদ্রাজ যদি একটা স্টেট, রমেশপুরম শহরে। ঠিক আছে? তারপর নাও in the second line he introduced his father. My father Jainul Abdin had neither much formal education nor much wealth. তো এখানে বলেছে তার বাবা যে আছে জৈনুল আবদিন, সে তার বাবার সম্পর্কে বলেছে যে তার বাবার ফর্মাল এডুকেশন ছিল না। ফর্মাল এডুকেশন বলতে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এডুকেশন, যেটাকে আমরা ফর্মাল এডুকেশন বলি। ঠিক আছে? ডেসপাইট আর বলেছে নর মাচ ওয়েলথ, ফর্মাল এডুকেশনও ছিল না, প্লাস খুব একটা বেশি সম্পত্তিও ছিল না, মানে ওয়েলথও ছিল না। হ্যাঁ, নেক্সট লাইনে বলেছে ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেস গ্রেট innate wisdom and a true generosity of spirit. দেখো, so it's a great problem if a person doesn't have formal education nor even his wealth, যার নাকি বিন্দু মাত্র একটু শিক্ষা নেই। ঠিক আছে? একটা ফর্মাল এডুকেশন যার নেই আর যার কাছে সম্পত্তিও নেই, মনে রাখবে these two things are the strength of human beings. এই দুটো জিনিস থাকলে সেই মানুষটি জীবনে সফল হতে পারে। ওকে, বা অনেক দূর এগিয়ে যেতে পারে। বাট APJ Abdul Kalam's father had neither
formal education nor much wealth. তার দুটোর মধ্যে কোনোটাই ছিল না। But one thing, he was very very talented. Okay, he had innate wisdom. Innate wisdom বলতে কি, তার হ্যাঁ innate wisdom and true generosity of spirit, কিন্তু তার বদলে দুটো জিনিস তার মধ্যে ছিল, পজেস করেছিল, মানে তার অধিকারে ছিল। কি কি? একটা হলো innate wisdom, তার অন্তর্নিহিত জ্ঞান। ওকে, আর নাম্বার টু দ্য ট্রু জেনারসিটি অফ স্পিরিট, আর সে খুবই একটু জেনারেস টাইপের ছিল। জেনারেস মানে কি? তাহলে দুটো জিনিস তার বাবার মধ্যে আমরা দেখতে পেলাম। একটা হলো সে, তার মধ্যে একটা উইজডম ছিল, নলেজ ছিল, জ্ঞান ছিল, অন্তর্নিহিত জ্ঞান। আর দ্বিতীয়, সে ছিল জেনারাস, মানে ল্যাভিশ। হি লাভড টু হেল্প পিপল অ্যান্ড দ্য কমিউনিটি, অ্যান্ড দিজ আর দ্য টু স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স অফ এপিজেস ফাদার। তো যাই হোক, এটা হলো এপিজে বাবার দুটো বৈশিষ্ট্য। তারপরে বলেছে দেখো, হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। তো এখানে এপিজে আব্দুল কালাম বলেছে আশিয়াম্মা হলো তার মা, আর তার মা ছিল একটা আইডিয়াল হেল্পমেট। হেল্পমেট মানে একটা অ্যাসিস্ট্যান্ট টাইপের হতে পারে। আশিয়াম্মা ছিল তার মা, কিন্তু সে কিন্তু তার বাবার একটা ভালো অ্যাসিস্ট্যান্ট ছিল। মানে এভরি টাইম শি উড হেল্প হিজ ফাদার টু ডু এনিথিং ইন লাইফ। ওকে, তো দিস ইজ দ্য লাইন। পরের লাইনে কি বলছে দেখো, আই ডু নট রিকল দি এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে। আমার মনে নেই যে এক্স্যাক্ট মানে প্রত্যেক দিন আমার মা কতজন মানুষকে বাড়িতে খেতে দিত। ওকে, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু এতটুকু আমার মনে আছে যে আমরা গোটা ফ্যামিলি মেম্বার্সরা মিলে যতটুকু না খাবার খেতাম, তার থেকে বেশি খাবার খেয়ে যেত বাইরের মানুষেরা এসে। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। লেটস কাম টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। ওকে, মাই প্যারেন্টস ওয়্যার widely regarded as an ideal couple. আর নেক্সট লাইনে বলেছে, নেক্সট প্যারাগ্রাফে বলেছে যে এপিজের মা বাবা, মানে ও এপিজে আব্দুল কালামের প্যারেন্টসটা ছিল একটা আইডল কাপল। দ্যাট আইডল কাপল বলতে কি, সেই লোক্যালিটিতে বা তাদের পাড়াতে, তাদের স্থানীয় এলাকায় সমস্ত মানুষেরা তার মা বাবাকে একজন আইডল কাপল হিসেবে মানত। ঠিক আছে, মাই মাদার্স লাইনেজ was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. Now, in the next paragraph, APJ Abdul Kalam introduced about his mother's background. Okay, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলেছে। কি বলেছে? তারা তো আদর্শ কাপল ছিলই, প্লাস তার মার ফ্যামিলি যে অ্যানসেস্টার্সরা আছে তারা খুবই ডিস্টিংগুইশড ছিল, মানে খুবই প্রতিষ্ঠিত ছিল, and they had great name and fame. Okay, a great reputation. Even the British people conferred the title of Bahadur, okay, to grandfathers, you can say. Okay, তাদেরই বংশের মধ্যে একজনকে ব্রিটিশরা বাহাদুর বলে জানতো, বা বাহাদুর টাইটেল উপাধি দিয়েছিল। Let's come to the next paragraph. I was one of many children, a short boy with rather distinguished looks, born to a tall and handsome parents. Okay, তো in the third paragraph এপিজে আব্দুল কালাম কি বলছে, সে ছিল অনেকগুলো ভাই বোনদের মধ্যে একজন। ঠিক আছে, আর যে নাকি দেখতে ছিল খুবই আগলি, দ্যাট মিনস ও বলেছে আনডিস্টিংগুইশড লুক, মানে তার লুকসটা কিন্তু তার বাবা মার মতো ছিল না, যারা নাকি উঁচা লম্বা হ্যান্ডসাম খুবই আর কি অ্যাট্রাকটিভ ছিল। কিন্তু এপিজে আব্দুল কালাম তার অপোজিট হয়েছিল। ঠিক আছে, হি ওয়াজ নট লাইক হিজ প্যারেন্টস। আর কি ছিল, তার প্যারেন্টস ছিল হ্যান্ডসাম, বাট he was not like them. Okay, আর আরেকটা কথা যে I still remember one quotation by APJ Abdul Kalam about his looks. You know, he once said, I am not handsome, but I can give my hand to someone to be handsome. Very intelligent, you know, প্রত্যেকটা কথা কিন্তু মানে কোটেশনের মতো। Anyway, and this is for the reason I just love APJ Abdul Kalam so much, and he is a great inspiration for the young generation, okay, for the new India. Fine, পরের লাইনে বলেছে, ওই যে আমরা বলেছিলাম যে তার ফ্যামিলি খুব একটা রিচ ছিল না। দেখো পরের লাইন থেকে বোঝা যাবে, we lived in our ancestral house which was built in the middle of 19th century. তার মানে কি এপিজে আব্দুল কালাম 19 শতকে তৈরি করা একটা অ্যানসেস্ট্রাল বাড়িতে তারা বাস করত। অ্যানসেস্ট্রাল বাড়ি বলতে
দে বা হিজ প্যারেন্টস ডিড নট বিল্ড দ্যাট হাউস। ওকে, সেটা অ্যানসেস্ট্রাল লিগ্যাসি যেটাকে বলা যায়, যে পূর্বপুরুষ থেকে প্রাপ্ত বাড়িতে তারা কিন্তু বসবাস করত। যেটা বানানো হয়েছিল 1900 শতকে, 19th সেঞ্চুরি। হ্যাঁ, ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মক স্ট্রিট ইন রমেশপুরম। এটা ছিল একটা বিগ পাকা হাউস, মানে এটা একটা পাকা বাড়ি ছিল, বড় পাকা বাড়ি, তৈরি হয়েছিল লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স। ওকে, ব্রিক্স অ্যান্ড লাইমস্টোন। আর কোথায় ছিল বাড়িটা? অন দ্য মক স্ট্রিট অফ রমেশপুরম। রমেশপুরমের মক স্ট্রিটের পাশে কিন্তু তার বাড়ি ছিল। পরীক্ষায় কিন্তু ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে, ঠিক আছে, যে তার বাড়িটা কোথায় ছিল, তোমাদের উত্তরে বলতে হবে অন দ্য মক স্ট্রিট অফ রমেশপুরম। এনিওয়ে, লেটস কাম টু দ্য নেক্সট স্লাইড। পরের লাইনে বলছে, My austere father used to avoid all inessential comforts and luxuries. My austere father, austere বলতে কি? A person who rejects unnecessary luxury lifestyle. Okay, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে যে নাকি অ্যাভয়েড করে তাকে আমরা austere বলতে পারি। মানে he did not believe in luxury lifestyle. Whatever was needed, he had, that is enough. তার যতটুকু প্রয়োজন ছিল সেটা থাকলে সে যথেষ্ট। পরের লাইন, however, all necessities were provided for in terms of food, medicine or clothing. যাই হোক না কেন, তাদের অবস্থা যেরকমই থাক না কেন, তার পড়াশোনার ক্ষেত্রে মানে স্টাডি, ফুড আর ক্লোদিং এর ক্ষেত্রে, মানে খাবার, পোশাক আর ওষুধের জন্য তার কোনো রকমের অসুবিধা ছিল না, ঠিক আছে। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। বরং এপিজে আব্দুল কালাম বলেছে, আমার যে ছোটবেলাটা ছিল, আমার যে চাইল্ডহুডটা ছিল, ইট ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, খুবই নিরাপদ ছিল। ওকে, ম্যাটেরিয়ালি প্লাস ইমোশনালি, মানে ভালোবাসা এগুলো তার কম ছিল না, আর ম্যাটেরিয়ালি মানে তার যা যা প্রয়োজন ছিল সেগুলো তার বাবা প্রোভাইড করতো। ওকে, সো লেটস কাম টু দ্য ফোর্থ প্যারাগ্রাফ। ওকে, দেখা যাক তাহলে ফোর্থ প্যারাগ্রাফে এপিজে আব্দুল কালাম আমাদের কি বলেছে। সো তোমরা সবাই কিন্তু লাইনগুলোকে একটু পড়ো আমার সঙ্গে, ঠিক আছে, যখন আমি ওই লাইনসগুলোকে পড়ছি, জাস্ট রিপিট আফটার মি so that you can also develop your reading skill. Fine. তো পরের প্যারাগ্রাফে বলছে, I normally ate with my mother sitting on the floor of the kitchen. তো এপিজে আব্দুল কালাম ও কিন্তু নর্মালি তার মার সঙ্গে কিচেনের ফ্লোরে বসে খেত, ঠিক আছে, তার রান্নাঘরের ফ্লোরে বসে তার মার সঙ্গে খেত। Let's see what are the things that his mother would provide. ওকে, দেখি তার মা কি কি তাকে খাওয়াতো বা দিত। She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle, and a dollop of fresh coconut chutney. So in the next line, we are introduced with the food items, that his mother would give him. Okay, তার মা যে সমস্ত খাবারগুলো দিত সেগুলো এপিজে আব্দুল কালাম আমাদেরকে বর্ণনা করেছে। এটা পরীক্ষার সময় দেয় কিন্তু আবার, ঠিক আছে। দেখো কি কি খেত এপিজে আব্দুল কালাম, কি কি বলেছে। she would ladle rice, প্লেন মানে যেটা আমরা বলি যে প্লেন রাইস খেত, আর অ্যারোমেটিক সাম্বার, সাম্বার ইটস এ কাইন্ড অফ ফুড আইটেম অ্যান্ড ভেরি ফেমাস ইন রমেশপুরম। ওকে, সাউথ ইন্ডিয়ানরা খুব খায়, তো সাম্বার। অ্যান্ড আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকলস, শার্প অ্যান্ড হোমমেড পিকল, শার্প বলতে কি একটু মানে একটু ঝাঁঝালো, ঠিক আছে, অনেক থাকে না অনেকগুলো খুবই টক বা খুব ঝাল ধরনের যে হোমমেড পিকলস, মানে বাড়িতে তৈরি কিছু আচার তার মা তাকে প্রোভাইড করতো। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, ডোলোপ। ওকে, ডোলোপ ইটস এ কাইন্ড অফ ফ্রেশ কোকোনাট চাটনি। তো ডোলোপ নামে একটা কোকোনাটের চাটনি তার মা তাকে খাবারের সঙ্গে প্রোভাইড করতো, ঠিক আছে, যখন সে বা তার মার সঙ্গে বসে কিচেনের ফ্লোরটা একসঙ্গে খেত। ওকে, তো লেটস কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। ওকে, তো দেখি পরের প্যারাগ্রাফে কি বলেছে। নাও ইন দিস নেক্সট প্যারাগ্রাফ এপিজে আব্দুল কালাম introduced about a Shiva temple. Okay, temple. দেখি, the Shiva temple which made Rameshwaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. Okay, তো এখানে বলছে শিবা টেম্পল নামে একটা বড় শিব মন্দির ছিল রমেশপুরমে, যেটা নাকি ইট ওয়াজ ভেরি ফেমাস টু অল দ্য পিলগ্রিমস। তো বিশেষ করে পিলগ্রিমস মানে তীর্থযাত্রীদের কাছে এই শিবা টেম্পলটি খুবই ফেমাস ছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ অনলি 10-minute ওয়াক ফ্রম হিজ হাউস, যেটা নাকি তার বাড়ি থেকে মাত্র 10 মিনিট দূরত্বে ছিল। ওকে, পরের লাইনে দেখি কি বলছে। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. Okay, so এখানে এপিজে আব্দুল কালাম বলছে যে রমেশপুরমে যে জায়গায় মক স্ট্রিটে সে বসবাস করতো
প্রিডমিনেন্টলি মানে প্রধানত সেই জায়গাতে মুসলিম ফ্যামিলিদেরই ডমিনেন্ট ছিল। ওকে, মানে প্রিডমিনেন্টলি মানে বেশিরভাগই মুসলিম ফ্যামিলি ছিল। বাট পরের লাইনে বলেছে আবার দেয়ার ওয়ার আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, তারা অ্যামিকেবলি মানে একসঙ্গে, ওকে, উইথ পারফেক্ট হারমোনি, একসঙ্গে তারা বসবাস করতো, কোনো রকমের কমপ্লেন বা কোনো রকমের ওই সোশ্যাল বা রেসাল যে প্রবলেমসগুলো আছে, ঠিক আছে, উইদাউট এনি সোশ্যাল ডিসক্রিমিনেশন, কোনো রকমের সামাজিক ভেদাভেদ বা প্রবলেম ছাড়া তারা খুব সুন্দরভাবে বাস করতো, ঠিক আছে। নেক্সট, there was a very old mosque in our locality where my father would take me for the evening prayers. তো এখানে আরেকটা বলছে রমেশপুরমে there was a very old mosque, ওকে, একটা পুরনো মস্কও ছিল। তার মানে রমেশপুরমে দুটো জিনিস আমরা দেখতে পেলাম, এক হলো শিবা টেম্পল আর দুই হলো একটা ওল্ড মস্ক। অ্যান্ড his father would take him every single evening to that old mosque for the prayer. তো প্রেয়ারের জন্য তার বাবা কিন্তু তাকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সেই মস্কে নিয়ে যেত। So remember one thing. So APJ Abdul Kalam, he was born in a he was born in a Muslim Tamil family. Okay, সে কিন্তু মুসলিম তামিল ফ্যামিলিতে জন্ম, তার মানে সে কিন্তু মুসলিম ছিল, যে কারণেই তার বাবা তাকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওই ওল্ড মস্কে নিয়ে যেত ইভিনিং প্রেয়ারের জন্য। ওকে, লেটস সি পরের লাইনটা দেখি। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. তো এপিজে বলেছে সে কিন্তু হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, সে কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতো না। কারণ কি, ওদের যে রিলিজিয়াস স্ক্রিপচার মানে যে কোরআন যে আছে সেটা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা। আর হিজ ফাদার ওয়াজ ভেরি গুড অ্যান্ড এক্সপার্ট ইন দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, তার বাবা কিন্তু পারতো। সো হিজ ফাদার উড প্রে, ওকে, ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, বাট এপিজে আব্দুল কালাম ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু এপিজে আব্দুল কালাম কিছুই বুঝতো না। এপিজেস ফাদার নিউ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আর যে কারণেই সে আরবি ভাষায় কিন্তু সে প্রেয়ারগুলোকে মানে পড়তো, ঠিক আছে। বাট এপিজে আব্দুল কালাম হি ডিড নট হ্যাভ দি ফেইন্টেস্ট আইডিয়া, তার একটুও সামান্য মাত্র আইডিয়া ছিল না সেই ভাষার, যে কারণে হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হোয়াট হিজ ফাদার উড প্রে, এই জন্য সে বুঝতে পারতো না যে তার বাবা অ্যাকচুয়ালি কি বলছে সেই মঞ্চের দ্বারা, ঠিক আছে। বাট পরে একটা লাইন বলেছে দেখো, but I was totally convinced that they reached God. But APJ Abdul Kalam had a deep faith. ও কিন্তু একটা জিনিস ভাবতো, the prayers would reach God. সেই প্রেয়ারটা, ওর বাবা যে প্রেয়ারটা করতো সেটা কিন্তু ভগবানের কাছে ডাইরেক্টলি পৌঁছে যেত, এটা ছিল এপিজের বিশ্বাস। He was convinced to believe in this truth. ওকে, তার বাবা ওকে বলেছিল যে when we make prayer at that time it reaches God directly. তো এটা বিশ্বাস করতো। যাই হোক, পরেরটা বলেছি, পরের লাইনে আছে, when my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. তো এখানে কি বলেছি যে এপিজের বাবার মানে মক্স থেকে প্রেয়ার করে বেরিয়ে আসার পর কি দেখতো, সে দেখতো যে a lot of people coming from different religions, they would be standing for his father with bowls of water in their hands, ঠিক আছে। তাদের হাতে করে কিন্তু একটা জলের পাত্র থাকতো, অনেকের, সবার না, এখানে বলছে মেনি অফ দেম, ঠিক আছে, তাদের অনেকের হাতে জলের পাত্র থাকতো। দেখো তাহলে সেই জলে পাত্রে এপিজের বাবা বক্স থেকে বেরিয়ে কি করতো সেই জল দিয়ে, দেখো, হ্যাঁ, and they would offer this water to my father. যাই হোক, who would dip his fingertips in them and say a prayer. এপিজের বাবা কি করতো, he would simply dip his fingertips into the bowls of water, ঠিক আছে, and then he would say prayer. তো তার হাতে যে ফিঙ্গার টিপস মানে আঙুলের যে মাথাগুলো, ঠিক আছে, আঙুলের আগাগুলো, সেগুলোকে ওই জলের মধ্যে ডুবিয়ে বা ওই ডিপিং করে সে একটা মন্ত্র বলতো। ওই জলের পাত্রগুলো যারা যে মানুষগুলো নিয়ে আসতো সেখানে আঙুল ডুবিয়ে একটা মন্ত্র বলতো। হ্যাঁ, মন্ত্র বলার পর কি হতো দেখো, হ্যাঁ, পরের লাইন, দিস ওয়াটার দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। তখন কিন্তু সেই ওয়াটারটা মানে সেই জলগুলোকে সেই মানুষগুলো they would take home for the invalid people. Invalid people মানে কি, a lot of people who are invalid, that means physically challenged, okay, physically deformed, অনেক রকমের মানুষ আছে, অনেকে আছে দেখবে যে কানে শুনতে পায় না বা হ্যান্ডিক্যাপ দেখতে পায় না, ঠিক আছে, বা বলতে পারে না, এই ধরনের মানুষের জন্য সেই প্রে করা জল নিয়ে যেত যাতে সেই রোগ থেকে তারা মানে মুক্তি পায়, ঠিক আছে। তো দেখো এক্স্যাক্টলি কি হতো। হ্যাঁ, I also remember people visiting our home to offer thanks after being cured.
আর এপিজে আরেকটা জিনিস নোটিস করতো, যে সমস্ত মানুষেরা সেই ওর বাবার মন্ত্র পড়া জল নিয়ে বাড়িতে যেত, তারা আবার বাড়িতে কখনো কখনো রিটার্ন আসতো তার বাবার কাছে, কিসের জন্য? জাস্ট টু অফার হিম থ্যাঙ্কস। ওকে, অনেকে কিওর হয়ে যেত, মানে ওই ইনভ্যালিড পিপলগুলো ওই মন্ত্র পড়া জল দিয়ে অনেকে ঠিক হয়ে যেত, যে কারণে তারা আবার এপিজের বাড়িতে আসতো তার বাবাকে ধন্যবাদ জানাতে। And APJ remembered all these things very minutely, ঠিক আছে, প্রিসাইসলি সব মনে আছে, তাই আমাদেরকে, তাই গল্পের মধ্যে সে আমাদেরকে বলছে। তারপর and father always smiled and asked them to thank Allah the merciful, but ওর বাবা কি করতো? He would always tell them you don't need to thank me, ঠিক আছে, সে মানুষগুলোকে বলতো যে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই। He smiled and said, সে কিন্তু হাসতো এবং বলতো এই কথা, ঠিক আছে, if you really want to thank someone then you have to thank the almighty God Allah, he is the only merciful, সেই একমাত্র করেছে, আমি তো জাস্ট একটা মিডিয়াম মাত্র, ঠিক আছে, আমি কিছুই করিনি, ভগবান বা আল্লাহ সেটা করেছে, তাই যদি ধন্যবাদ দিতে হয় you have to thank Allah the merciful. So this is the end of this paragraph. Okay, তো আমি পরের লাইনগুলো পড়ছি, একবার তোমরা বুঝে নাও, ঠিক আছে, ফলো দ্য টেক্সট লাইন, পেজ নাম্বার 48. The paragraph, the first line says, the high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Sastri, was a very close friend of my father's. তো এখানে কি বলছে এপিজে আব্দুল কালাম, there was a high priest, okay, Pakshi Lakshmana Sastri, পক্ষী লক্ষণ শাস্ত্রী বাংলাতে যেটা বলি, সে ছিল ওই শিবা টেম্পলের হাই প্রিস্ট, ওকে, অ্যান্ড হি ওয়াজ অলসো আ ভেরি গুড অ্যান্ড ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ এপিজেস ফাদার। ওকে, তো এখানে এপিজি বললো যে হাই প্রিস্ট যে ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, সে ছিল তার বাবার একটা খুব ভালো ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে। লেটস সি হোয়াট হি সেজ ইন দ্য নেক্সট লাইন। One of the most vivid memories of my early childhood is one of the two men, each in traditional attire, discussing spiritual matters. Okay, so here in this line, APJ Abdul Kalam wanted to tell us that one of his vivid memories of his early old age, okay, of his early childhood days. তো এপিজে আব্দুল কালাম বলছে তার ছোটবেলা প্রিয় যে দিনগুলো ছিল, সেই ছোটবেলা মেমোরিজগুলোর মধ্যে একটা পরিষ্কার ভিভিড ক্লিয়ারলি একটা মেমোরি তার মনে আছে, সেটা হলো কি, when these two great men were discussing the spiritual matters wearing their traditional dress clothing, okay, wearing their traditional dresses. তো ট্রেডিশনাল ড্রেস বলতে কি বলতে চেয়েছে? তো এপিজেস বাবা আর সেই যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, মানে রামেশ্বরম টেম্পলে যে হাই প্রিস্ট ছিল, তারা কিন্তু ট্রেডিশনাল ড্রেস পরে, ট্রেডিশনাল বলতে হিন্দু পূজারি যে আছে, প্রিস্ট মানে পূজারি, ঠিক আছে, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী হিন্দু ট্রেডিশন অনুযায়ী হিন্দু পূজারি ড্রেস পরতো, যেটা আমরা দেখে থাকি, সেটা ইয়েলো বা অরেঞ্জ কালারে থাকে না। হিজ ফাদার, ওকে, জৈনুল আবদিন, হি উড অলসো পুট ডিফারেন্ট ট্রেডিশনাল ক্লোথ অ্যাকর্ডিং টু হিজ কাস্টম, অ্যাকর্ডিং টু হিজ রিলিজন, ওকে। তো তার বাবা যে আছে তাদের রিলিজন অনুযায়ী, তাদের কাস্টম অনুযায়ী মুসলিম ড্রেস কোড পরতো, ঠিক আছে। তার মানে এখানে আমরা একটা কি দেখছি, হিয়ার উই ক্যান সি আ ডেমোক্রেটিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কান্ট্রি, কি, ইউনিটি ইন ডাইভার্সিটি। Maybe they belonged to a different religious community, okay, they belonged to different religions, but they were deeply connected with each other, their spirits were united. তো এটা কিন্তু আমাদের দেশের একটা সংবিধানের বৈশিষ্ট্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, ওকে। their different clothes, okay, their different dresses, traditional dresses were different, এর মানে কি, এটা হলো ডাইভার্সিটি, but within themselves there was a great intimate ক্লোজ ফ্রেন্ডশিপ। তার মানে বুঝতে পারছি আমরা এটা একটা বৈশিষ্ট্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। পরের লাইনে দেখছি, তো সেই যে দুজনে মিলে স্পিরিচুয়াল ডিসকাশন করতো সেটা মনে আছে। পরের লাইন বলছে, when I was old enough to ask questions I asked my father about the relevance of prayer. That means when APJ Abdul Kalam was growing slowly, when he reached up to the age of asking questions, okay, আমরা কি জানি যে বাচ্চারা যারা কিছুই বোঝে না তারা কোয়েশ্চেন করতে পারে না, যখনই আমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করার বয়সটা চলে আসে, তখন এপিজে আব্দুল কালাম হি উড আস্ক সো মেনি কোয়েশ্চেন্স টু হিজ ফাদার, ওকে, স্পেশালি রিলেটেড টু দ্য প্রেয়ার্স, বিশেষ করে প্রেয়ার সম্পর্কে
এপিজে আব্দুল কালাম তার বাবাকে প্রশ্ন করতো, ঠিক আছে, হোয়াট ইজ দ্য রেলেভেন্স অফ প্রেয়ার, দ্যাট মিনস ওয়াই শুড উই ডু প্রেয়ার্স, আমরা কেন প্রে করব ভগবানকে। My father told me, my father told me there was nothing mysterious about prayer. APJ's father would simply tell him যে প্রেয়ার মানে কিছুই স্পিরিচুয়াল, কিছু মিস্টিরিয়াস না, ওকে, there is nothing mysterious about prayer, প্রেয়ারের মধ্যে কোনো রহস্য নেই। Rather, prayer made possible a communion of the spirit between people. প্রেয়ার কি করে, প্রেয়ার মেক্স আ কমিউনিয়ন, ওকে, কমিউনিয়ন মিনস দুটো স্পিরিটের মধ্যে একটা কানেকশন তৈরি করে দেয়, একটা যোগাযোগ সমন্বয় সাধন করে দেয়। সো আমরা আগের লাইনে দেখলাম কি, যে প্রেয়ার মেক্স আ পসিবল কমিউনিয়ন বিটুইন দ্য স্পিরিটস, ওকে, অ্যামং দ্য পিপল। প্রেয়ার যে আছে মানুষের মধ্যে একটা স্পিরিট মানে কি একটা আত্মার সমন্বয় সাধন প্রতিষ্ঠান করে দেয়, বা একটা আত্মার সমন্বয় সাধন সম্পন্ন করে, ঠিক আছে, মানুষের মধ্যে। যাই হোক, লাস্ট লাইন আরেকটা বলছে যে, নেক্সট লাইন হি সেড, when you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. তার মানে এখানে আবার এপিজের বাবা কি বলছে, when we pray to God, ওকে, আমরা যখন প্রে করি, our spirit, that means we transcend our body. Transcend মানে আমাদের স্পিরিট আমাদের বডি থেকে মানে বেরিয়ে যায়, ঠিক আছে, আমাদের স্পিরিট আমাদের বডি থেকে বেরিয়ে যায়, and it gets assimilated, that means it disappears into the vast universe or cosmos. তো আমরা কি দেখি যে আত্মা আমাদের মধ্যে বেরিয়ে গিয়ে তারপরে মহাশূন্যে সেটা বিলীন হয়ে যায়, and when it reaches to the cosmos, it, that means we do not believe, our spirit does not believe in social discrimination, okay, social discrimination মানে কি, এখানে বলেছে দেখো, at that time it doesn't know or it doesn't distinguish any division of wealth, age, caste or creed, okay, at that time the spirit does not know the division, social discrimination, creed, caste, etc. okay, these are the social issues, okay, আমাদের মধ্যে যে বিভিন্ন রকম প্রবলেমস গুলো আছে, সোশ্যাল ইস্যুস গুলো আছে, সোশ্যাল ডিসক্রিমিনেশন গুলো আছে, at that time the spirit does not know these things, okay, when it becomes the part of the universe. So in the next paragraph, APJ said, my father could convey complex spiritual concepts in a very simple down to earth Tamil. তো এখানে এপিজে আব্দুল কালাম কি বলেছে, ওর বাবা যে আছে, ওর বাবা অ্যাজ ওয়াজ ভেরি গুড ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ও কি করতো যে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টসগুলো যে আছে, মানে রিলিজিয়াস থটসগুলো যে আছে, রিলিজিয়াস যে আইডিয়াসগুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি সাধারণ মানুষেরা বুঝতে পারতো না, ওকে, সো হি কুড ইজিলি কনভে দ্য মিনিংস অফ দোজ স্পিরিচুয়াল কনসেপ্টস ইন এ ভেরি ডাউন টু আর্থ তামিল ল্যাঙ্গুয়েজ, একেবারে সিম্পল তামিল ভাষাতে সেগুলোকে ইন্টারপ্রিট করতো, আর মানুষেরা সেই কনসেপ্টগুলোকে বা রিলিজিয়াস থটসগুলোকে খুব সহজেই বুঝতে পারতো, ঠিক আছে। পরের লাইনে দেখি, পরের লাইন বলছে, he once told me in his own time, in his own place, in what he really is and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. তো পরের লাইনে এপিজে কি বলেছে, এপিজেস বাবা, ওকে, রিমেম্বার দিস থিংস, সো এপিজেস ফাদার উড টেল হিম লাইক দিস ওয়ে, তার মানে হোয়াট এভার উই আর, আমরা যে যেমন পজিশনে থাকি না কেন, যেখানেই থাকি না কেন, প্রত্যেকটা মানুষ, উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ডিভাইন বিং, তার মানে উই আর দ্য ম্যানিফেস্ট অফ ডিভাইন বিং অর দ্য গড হিমসেলফ। তো আমরা যেহেতু ভগবানের একটি পার্ট, আমরা যেহেতু একটা নেচারেরই পার্ট, তাই এখানে বলেছে, so why be afraid of difficulties, sufferings and problems. So in the next line he said, we should not be afraid of difficulties, sufferings or any type of problems in our life. So পরের লাইনের বাবা বলছে, when troubles come, try to understand the relevance of your sufferings. তার মানে কি, সমস্যা যখন আসে, সেই সমস্যার সমাধান খোঁজার আগে আমরা সমস্যাটা কেন হয়েছে বা কেন এসেছিল সেটা খোঁজার চেষ্টা করব, ঠিক আছে। ইফ উই ক্যান ফাইন্ড আউট দ্য রিজন অফ দ্য প্রবলেম, দ্যাট প্রবলেম উইল নেভার কাম ইনটু আওয়ার লাইফ। দিস ইজ হোয়াট হিজ ফাদার এক্সপ্লেইনড ইন দিস প্যারাগ্রাফ। APJ asked one question to his father, okay, so what is the question?
পরের প্যারাগ্রাফে এপিজে তার বাবাকে একটা প্রশ্ন করেছে, why don't you say this to the people who come to you for help and advice? তো যে সমস্ত অ্যাডভাইসগুলো, যে সমস্ত সলিউশনসগুলো এপিজের বাবা এপিজেকে দিচ্ছিল বা যে কথাগুলো বলছিল, সো সেই কথাগুলো অন্য মানুষদেরকে কেন সে বলে না, এই অ্যাডভাইসগুলো সে অন্য থার্ড পার্সনদের কেন বলে না যারা নাকি তার বাবার কাছে আসে হেল্প অ্যান্ড অ্যাডভাইস নিতে। ওকে, সো দিস ইজ হোয়াট এপিজে asked his father, why don't you tell these solutions to those people who come to you for help and advice? এই জন্য বলেছে। নেক্সট লাইন, এই প্রশ্নটা করার পর ওর বাবা দেখো কি বলতো, আই আস্কড মাই ফাদার, ওকে, এর বাবাকে বলতো। তারপরে ওর বাবা কি করতো দেখো, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুক স্ট্রেইট ইনটু মাই আইজ। ওকে, তার বাবা যে আছে তখন এপিজের প্রশ্ন শুনে তার ঘাড়ে হাত রাখতো, হাত রেখে তার চোখের দিকে একটু মানে তাকাতো, ডিপলি তাকিয়ে সে ভাবতো, অ্যাজ ইফ হি ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাপাসিটি অফ দি অ্যান্সার উইচ হি ইজ গোয়িং টু শেয়ার উইথ হিম রাইট নাও। তো এখন এপিজের বাবা এটাই না, এটা এপিজের মনে হতো যে বাবা আমার দিকে তাকিয়ে এটা বোঝার চেষ্টা করছে যে আমি তার উত্তরটা বুঝতে পারবো কি না। দেন হি রিপ্লাইড মি, তখন সে আমাকে বলতো, কি বলতো দেখি, দেন হি সেইড ফর সাম টাইমস, হ্যাঁ, ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণ দেখতো, যে বললাম যে একটু আগে, হ্যাঁ, তারপরে হঠাৎ করে বলতো, কি বলতো, দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তখন একটা লো ডিপ ভয়েসে এপিজেস বাবা তাকে একটা উত্তর দিত তার প্রশ্নে, সেটা কি, হ্যাঁ হ্যাঁ, ইন হিজ অ্যান্সার filled me with a strange energy and enthusiasm, and whatever answer he would give to APJ, that really filled the mind of APJ Abdul Kalam, okay, that really satisfied the hunger of knowledge, the hunger of knowing something. Okay, let's see পরের লাইন। তার বাবা বলতো, whenever human beings find themselves alone, as a natural reaction they start looking for company. ওর বাবা কি বলতো যে whenever people face any problems, okay, or whenever they feel alone, lonely, তখন কি করতো, they usually they try to find somebody to help them out from that particular situation. মানুষ যখন লোনলি ফিল করে বা একা ফিল করে, সেই সময় একমাত্র মানুষ সেই কোনো একজন হেল্পারকে খুঁজতে বেরিয়ে পড়ে, তখন তার সাহায্যের প্রয়োজন হয়, সেই মানুষটার জন্য তখন সে ছুটতে শুরু করে বা খুঁজে বের করতে চলে যায়। ওকে, অ্যান্ড দেন এটা হলো হিউম্যান নেচার। ওকে, পরের লাইনে বলছে, whenever they are in trouble they look for someone to help. whenever they are in trouble, তার মানে কি সমস্যায় পড়লেই তখনই মানুষ কাউকে খোঁজে টু সলভ আউট দ্যাট পার্টিকুলার প্রবলেমস ফ্রম হিজ লাইফ। ওকে, সেটাকে সমাধান করার জন্য কাউকে খোঁজে। আর কি, whenever they reach an impasse they look to someone to show them the way out. impasse মানে কি, impasse মানে হলো deadlock. Okay, when the people get confused completely and cannot find out a solution or any gateway from that problem, যখন নাকি মানুষ কোনো রকমের সমস্যার সমাধান খুঁজে পায় না, at that time ওটাকে বলা হয় ডেডলক। ওকে, কোনো রাস্তা খুঁজে না পায়, at that time he is looking for someone to help him out. তখন সে কিছু না কিছু, কাউকে না কাউকে খুঁজে বের করার জন্য সে চেষ্টা করে। ওকে, পরের লাইন, every recurrent anguish, longing and desire finds its own special helper. এর মানে কি, see, like the problems, all problems come with solutions. Okay, like there is a saying, একটা কথা আছে না যে no lock is formed without key, মানে চাবি ছাড়া কোনো তালাই যেরকম ম্যানুফ্যাকচার করা হয় না, ঠিক আছে, তৈরি করা হয় না, জাস্ট লাইক দ্য সেম ওয়ে। ওকে, there is no problem which has no solution. Every problem comes with a solution, but we need to find it out from the proper person, from the right moment. Okay, next slide. For those people who come to me in distress, I am but a go between in their effort to propitiate demonic forces with prayers and offerings. তো যাই হোক, মানুষ তো ওই যে বলছিল, এপিজের বাবা বললো যে মানুষ সমস্যা পড়লে আসবেই। ওকে, যখন তাদের প্রবলেম হয় তখনই তাদের ছুটে আসতে হয়, আর তারা
তার কাছে আসতো, তাই না? আর সে কি করতো, he would drive away the demonic forces by some prayers or by some exorcism, ঠিক আছে? ওই মন্ত্র ঝাড়ফুঁক দিয়ে সে কি করতো, তাদের সমস্যাগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতো, জাস্ট একটা মিডিয়েটর হিসেবে কাজ করতো, যে সলিউশনটা আমি বের করে দেওয়ার চেষ্টা করছি। তো আসতো বলে সে একটু ঝাড়ফুঁক বা একটু এক্সরসিজম দিয়ে তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করতো। আর পরের লাইনে কি বলেছে, দো দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস অফ দ্য কমন পিপল আর নট অ্যাকসেপ্টেড আর নট গুড ইনাফ, ওকে, দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। পরের লাইনে বলেছে দেখো, পরের লাইনে বলেছে, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। তো পরের লাইনে আবার এপিজে আব্দুল কালামের বাবা বলে দিয়েছে, জেনুল আবদিন বলেছে, এই যে মানুষেরা যেভাবে আমার কাছে আসছে এই ভেবে যে আমি তাদের সমস্ত প্রবলেমসগুলোকে সলিউশন করে দেব, ঠিক আছে, এই বিভিন্ন রকমের প্রেয়ার্স বা এক্সরসিজম এগুলো দিয়ে যে ঝাড়ফুঁক দিয়ে আমি ঠিক করে দেবো, সেটা ঠিক নয়, ঠিক আছে, অ্যান্ড ইট শুড নেভার বি ফলোড, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। তো এই পদ্ধতিগুলো, মানুষের এই বিশ্বাসটা, এই যে আমাকে যা ওরা ভগবানের মতো মনে করে, এটা ঠিক না, ঠিক আছে, আর এটা কখনোই করা উচিত না। এটা কিন্তু এপিজে আব্দুল কালামকে ভালো করে বলে দিল তার বাবা, ঠিক আছে, সেটা সে সবসময় বলতো তার বাবা। নেক্সট লাইন, one must understand the difference between the fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. এখানে বলছে one must understand or one must try to find out the reason, okay, যে why these problems, why these sufferings come into our life. তো কেন এই সমস্যা বা এই প্রবলেমসগুলো আমার জীবনে আসে। তো অলরেডি দ্য ডিজায়ার অফ ফুলফিলমেন্ট, তার মানে কি দেখি আমরা যখন নাকি কিছু অ্যাচিভ করতে চাই, যখন নাকি কিছু আমাদের মনের মধ্যে ডিজায়ার তৈরি হয় কিছু অ্যাচিভ করার, তখন সেটাকে ফুলফিল করার জন্য যে কাজগুলো আমরা করি, তার জন্য কিন্তু আমাদের কষ্ট পেতে হয়, তখনই অ্যাট দ্যাট টাইম উই মেক মিস্টেকস, ওকে। এর জন্য বলা হয়েছে যে ডিজায়ার অফ ফুলফিলমেন্ট, it also brings a lot of problems in our life, ঠিক আছে। So we must try to understand that these are the things, this is the desire which may bring problems or sufferings in our life. তো এটা যেদিন আমরা বুঝতে পারবো, সেদিন হয়তো we can find out our own solution. ওই লাইনটা একটু তোমাদের বলে দিই, যে one must understand the difference between fear-ridden vision of destiny, okay, fear-ridden vision of destiny, মানে when the problems come into our life, at that time we feel, oh my god, we don't know what is going to happen in future, এখন যে কি হবে, কে আমাকে সাহায্য করবে, কেন যে হলো, এখন আমার গতি কি হবে। তো এই ধরনের প্রবলেমস গুলো আমরা কিন্তু সচরাচর ফিল করে থাকি, ওকে, স্পেশালি when problems come into our life, we just focus on the consequences, আমরা কিন্তু এর রেজাল্টের উপর ফোকাস করি, not the reason why these problems came into our life, okay, কারণ কি আমরা যদি রিজনটা খুঁজে বের করতে পারি যে why these type of problems and sufferings are coming into our life, then these things would never happen, তাহলে কিন্তু এই সমস্যাগুলো কখনোই হবে না। তো আমাদের ওই রিলেভেন্সটাকে বের করতে হবে। লেটস কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ, ওকে। তো নেক্সট প্যারাগ্রাফে দেখি সে কি বলেছে, I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. তার মানে এপিজে আমাদেরকে পরের প্যারাগ্রাফে বললো যে he remembers very clearly when his father woke up early in the morning, okay, তার বাবা ভোরবেলা সকাল 4টার সময় ঘুম থেকে উঠে নামাজ পড়া দিয়ে সে কিন্তু দিনটাকে শুরু করতো, প্রত্যেকদিন ভোর 4টার সময়। After the namaz, he used to walk down to a small coconut grove we want, about 4 miles from our house. After reading namaz, his father would go to the coconut grove. তো এপিজের বাবা নামাজ পড়ার পরে সে তাদের একটা কোকোনাট গ্রোভ ছিল, মানে একটা নারকেলের বাগান ছিল, সেই নারকেল বাগানে মানে 4 miles ডিস্টেন্স, মনে রেখো 4 মাইল দূরে সে হেঁটে যেত আর্লি মর্নিং নামাজ পড়ার পরে, অ্যান্ড দেন হি উড রিটার্ন ব্যাক উইথ এ ডজন অফ কোকোনাটস ক্যারিড অন হিজ শোল্ডার্স, তার ঘাড়ে করে 1 ডজন কোকোনাট নিয়ে আসতো, হ্যাঁ, টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার্স, বেঁধে ঘাড়ের মধ্যে 1 ডজন কোকোনাট বেঁধে সে বাড়িতে রিটার্ন আসতো, অ্যান্ড অনলি দেন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, অ্যান্ড আফটার দিস মর্নিং অ্যাক্টিভিটিস দেন হি উড টাচ হিজ ব্রেকফাস্ট, ওকে, তারপরে সে কিন্তু ব্রেকফাস্ট করতো। হি কন্টিনিউড দিস রুটিন ইভেন ইন হিজ লেট 60s,
তার 7 বছর পরেও কিন্তু সে এই রুটিনটাকে মেনটেন করতো। ওকে, এনিওয়ে, ফাইনাল প্যারাগ্রাফ, চলে আসি আমরা লাস্ট প্যারাগ্রাফে। লেটস সি হোয়াট হি হ্যাজ সেড অ্যাবাউট হিজ ফাদার। In the last paragraph, I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. So APJ Abdul Kalam, he tried to copy his father, okay, all the time. ওর বাবার ফিলসফি, ওর বাবার নলেজ, এগুলোকে অ্যাপ্লাই করেছে সারাটা জীবন ধরে ইন হিজ ওন ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা কি জানি যে এপিজে ইজ এ স্টুডেন্ট ফ্রম দ্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ইভেন কি ওর বাবার যে স্পিরিচুয়াল ফিলসফিসগুলো যে আছে, সেই স্পিরিচুয়াল ফিলসফি বা নলেজগুলোকে সে তার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু অ্যাপ্লাই করতো। ওকে, লেটস সি দ্য নেক্সট লাইন। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion. তার মানে এই লাইনে কি বলেছে, the APJ's father made him convinced, okay, তাকে বিশ্বাস করাতে বাধ্য করেছিল যে see, being a student from the science and technology, even he believed in the supernatural power. Okay, সে তার ভগবান বা ডিভাইন বিং বা ডিভাইন পাওয়ারে কিন্তু বিশ্বাস করতো। সে বিশ্বাস করতো there is a special power, okay, একটা স্পেশাল পাওয়ার আছে which can lift us higher from any type of problems in our life. আমাদের জীবনের সমস্যা থেকে আমাদের এমন একটা শক্তি আছে যেটা আমাদের সমস্যা থেকে মুক্তি প্রদান করে বা আমাদেরকে বাঁচিয়ে তোলে বা আমাদেরকে রক্ষা করে। ঠিক আছে, হি স্ট্রিক্টলি বিলিভস ইন দিস। ওকে, সো এই লাইনে ফান্ডামেন্টাল ট্রুথটা কি? ফান্ডামেন্টাল ট্রুথটা হলো ইট ইজ আ বিলিভ। সে বিলিভটা কি? দেয়ার ইজ এ স্পেশাল পাওয়ার দ্যাট ক্যান লিফট আস ফ্রম প্রবলেম। দেখো লাইনে বলেছে দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অর ফেলিয়ার অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস। ওকে, তার মানে এই ফান্ডামেন্টাল ট্রুথ যে হলো, এই যে একটা ডিভাইন পাওয়ার আছে, এই ডিভাইন পাওয়ারটা আমাদের লাইফে যে প্রবলেমসগুলো আছে সেগুলো থেকে আমাদের সলভ করে বা আমাদেরকে হেল্প করে সেগুলোকে অতিক্রম করতে, এবং ইট ক্যান গাইড আস টু দ্য প্যাথ অফ লাইট। ওকে, সো দ্য ফাইনাল লাইন সেজ once a person understands the emotional and the physical bonding, যদি আমরা ফিজিক্যাল আর ইমোশনাল বন্ডিংটাকে ভালো মতো বুঝতে পারি বা রিয়েলাইজ করতে পারি, at that time we can live a life completely full of happiness, freedom and with peace of mind. ওকে, তো এইভাবেই আমাদের স্টোরিটা শেষ হলো। In this way APJ Abdul Kalam described everything what happened in his early age of childhood. Thank you. আর একটা কথা বলি, আমি যে স্পিডে পড়লাম এটা জেনারেলি দিস ইজ নট মাই স্ট্যান্ডার্ড স্পিড। ওকে, আমি এইভাবে পড়ি না, এভাবে পড়ায় না। যেহেতু আমি টাইমের কথা মাথায় রেখে ভিডিওটাকে শর্ট করার জন্য আমি একটু ফাস্ট পড়লাম, আর এই দ্রুত পড়ার জন্য হয়তো অনেক ওয়ার্ডসগুলোকে আমি ডিটেলস অ্যানালিসিস করতে পারিনি। তো তোমাদের তোমরা কাজ করে তোমাদের গাইডবুকগুলো যে আছে সেই গাইডবুক থেকে প্যারাগ্রাফ ওয়াইজ ওয়ার্ড মিনিংসগুলোকে একটু দেখে নিও। ঠিক আছে, আর আলোচনার মধ্যে যেগুলো বলেছি সেগুলো তো বললাম। আর একটা কথা, যদি মনে হয় যে অ্যানালিসিস থেকে তোমরা বুঝতে পারলে, ঠিক আছে, আর নোট বই পড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমরা শুধু ওয়ার্ড মিনিংগুলোকে ভালো মতো একটু শিখে নিও। ঠিক আছে, অ্যান্ড ওয়ান মোর থিং, ইফ ইউ রিয়েলি লাইক দ্য ভিডিও অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওস লাইক দ্যাট, আর তোমাদের যদি এই অ্যানালিসিসটা বা আমার এই অ্যানালিসিসটা যদি তোমাদের মনে হলো যে কিছুটা প্রফিট হলো বা তোমরা বুঝতে পারলে, তাহলে এক কাজ করো, তোমরা এই ভিডিওটাকে মানে আমার এই যে নিউ চ্যানেল যেটা আর কি ইংলিশ জোন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যে রিকোয়ারমেন্টস, মানে তোমাদের কি কি জানা প্রয়োজন বা তোমরা কি কি জানতে চাও, যে কোনো 12-এর বলো, উচ্চ মাধ্যমিকের যে কোনো স্টোরি, যে কোনো পোয়েম, যদি তোমাদের মনে হয় যে তোমাদের কনফিউশন হচ্ছে, তাহলে তোমরা কিন্তু ভিডিওটির কমেন্ট বক্সের নিচে লিখে দিতে পারো, আর আমি নেক্সট ভিডিওসগুলো তোমাদের প্রশ্নের উপরেই তৈরি করব। ঠিক আছে, যেটা তোমাদের প্রয়োজন সেটা। ওকে, আর আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করলো। এই লকডাউন কন্ডিশনে আমি ক্লাস নিতে পারছি না, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি আই হ্যাড টু কাম অন দ্য ভিডিও টু অ্যানালাইজ অর টু সিম্পলিফাই দিস বিউটিফুল স্টোরি স্ট্রং রুটস ফর ইউ। ওকে, থ্যাংক ইউ। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে মানে ভিডিওটা থেকে যদি তোমরা কিছু সত্যি শিখতে পারলে বা কিছু বুঝতে পারলে,
তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও শেয়ার করে দাও, তারাও যাতে ইংলিশটাতে ভালো মতো ডেভেলপ করতে পারে আর উচ্চ মাধ্যমিকে ভালো মার্কস নিয়ে তারা কলেজের জন্য প্রস্তুত হতে পারে। ঠিক আছে? তো so let it be up to this moment, and I will come with the next video based on your comments. Okay.